ব্যস্ততম জীবনের মাঝে একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন এই ঐতিহ্যবাহী স্থানটি থেকে, যেখানে রয়েছে সবুজ গাছপালায় ঘেরা এক ঐতিহ্যবাহী অট্টালিকা, তার পাশ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। হ্যাঁ, আমি বলছি দেউলটিতে অবস্থিত শরৎ কুঠিরের কথা। এখানে লেখক তার জীবনের 12টি বছর কাটিয়েছিলেন। এইটিই ছিল লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার ঘর। তিনি এখানে বসে লিখতেন। আর এটি হলো লেখকের শোয়ার ঘর। এখন যেই ঘরটিকে দেখছেন, এই ঘরটি ছিল ব্রিটিশ আমলে বিপ্লবীদের পরামর্শ কেন্দ্র। আর এই হলো সেই গোপন দরজা যেখান দিয়ে বিপ্লবীরা পালিয়ে যেতেন। রামের সুমতি এবং মহেশ সহ আরও বেশ কিছু রচনা তিনি এই বাড়ি থাকাকালীন লিখেছিলেন। রামের সুমতি গল্পের সেই পেয়ারা গাছের চিহ্ন এখনো রয়ে গেছে এই বাড়ির মধ্যে। তো চলুন দেখে নেওয়া যাক আপনারা এখানে কিভাবে আসবেন, খরচ কেমন কি পড়বে, কি কি ঘুরে দেখবেন, সবকিছু থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। তো আমি এখন রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনের সামনে। হাওড়া রেলওয়ে স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল পাঁশকুড়া লোকাল। ট্রেন দাঁড়িয়ে আছে, চলুন ট্রেনে উঠে পড়া যাক। দেউলটি লেবে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেউলটিতে আসার জন্য আপনারা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল এবং পাঁশকুড়া লোকাল ধরে আপনারা চলে আসতে পারবেন দেউলটি রেলওয়ে স্টেশনে। হাওড়া থেকে 50 কিলোমিটার ট্রেন জার্নি করে চলে আসলাম দেউলটি রেলওয়ে স্টেশনে। দেউলটি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটা যেদিকে চলে গেল কোলাঘাটের দিকে, ওই দিকটাই আমাদেরকে হেঁটে যেতে হবে। সামনের দিকে হেঁটে আসলে এরকম একটি ওভারব্রিজ পড়বে। এই ওভারব্রিজ থেকে আপনাদেরকে চলে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। দেউলটি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলাম। এই 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আসলে আপনাদের সামনে এরকম একটি রাস্তা পড়বে। এই রাস্তাটা ধরে আপনাদেরকে চলে যেতে হবে দেউলটির বাজারের মধ্যে। এই বাজারের রাস্তাটা যেমন সোজা চলে গিয়েছে, আপনাদেরকেও এইভাবে সোজা চলে আসতে হবে। সোজা চলে আসলে আপনাদের সামনে এরকম একটি 4 রাস্তার মোড় পড়বে। এখান থেকে কোনো দিকে না গিয়ে একদম সোজা ব্রিজের তলা দিয়ে যে রাস্তাটি রয়েছে সোজা বার হয়ে যাবেন। এই ব্রিজের তলা দিয়ে সোজা চলে আসলেই সামনে দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা শরৎচন্দ্রের বাড়ি যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। শরৎচন্দ্রের বাড়ি? টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে ভাড়ার ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি শরৎচন্দ্রের বাড়ি পর্যন্ত যান তাহলে 100 টাকা রিজার্ভ করে আপনাদেরকে যেতে হবে। আর যদি মেন রোডের মোড় পর্যন্ত যান তাহলে 15 টাকা শেয়ারে ভাড়া পড়বে। তো টোটোই করে আসলাম, টোটো আমাকে এই জায়গাটায় নামিয়ে দিল। এই মেন রোডের পাশেই রয়েছে তোরণটি। এই তোরণটির সামনে থেকেই দেখবেন একটি সোজা রাস্তা চলে গিয়েছে। এই রাস্তাটা যেরকম চলে গিয়েছে এইভাবে যেতে হবে। আমি যেহেতু একা ছিলাম তাই 15 টাকা শেয়ারে ভাড়া দিয়ে চলে আসলাম। 3 থেকে 4 মিনিট পায়ে হেঁটে আসার পর আমি পৌঁছে গেলাম এই বাড়িটির সামনে। অবশেষে আমি পৌঁছে গেলাম লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে। এই দেউলটির মূল আকর্ষণ হলো রূপনারায়ণ নদীর তীরে এই শরৎ কুঠিরটি, যেটি দেখার জন্য বহু পর্যটকরা আসে প্রতিনিয়ত। লেখকের ব্যবহৃত সমস্ত জিনিস এই বাড়ির মধ্যে খুব ভালোভাবে সংরক্ষিত করা রয়েছে। এখন প্রবেশ করছি মূল বাড়িটির মধ্যে। ভিতরে প্রবেশ করার আগে আপনাদেরকে জুতো খুলে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। ঘরের ভিতরে প্রবেশ করতে বাঁদিকে যেই ঘরটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন। এই ঘরটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার ঘর ছিল। তিনি এই ঘরটির মধ্যে বসে কত না কিছু লিখেছিলেন। এই ঘরটির মধ্যে রয়েছে টেবিল, তার সঙ্গে চেয়ার, যেই চেয়ারে বসে তিনি লিখতেন। দেয়াল আলমারিতে রয়েছে তার বেশ কিছু বই এবং ডায়েরি, তার সঙ্গে জুতো, এবং এখানে রয়েছে তার ব্যবহৃত লাঠি। আর সামনের দিকে যেই জানলাটা দেখতে পাচ্ছেন, ওই জানলার পেছন দিক দিয়ে তখন বয়ে যেত রূপনারায়ণ নদী। এরপর যেই ঘরটিতে চলে আসলাম, এটি ছিল বৈঠকখানা। ব্রিটিশ আমলে নদীপথে বিপ্লবীরা এই বাড়িতে এসে এই বৈঠকখানাতে বসে তারা সমস্ত কিছু আলোচনা করতেন। এবং এই বৈঠকখানার মধ্যে রয়েছে একটি দম দেওয়া ঘড়ি। তখনকার সময় থেকে এখনো পর্যন্ত এই ঘড়িটি চলতেই রয়েছে। এই ঘড়িতে একবার দম দিলে 7 দিন টানা চলে। আর এখানটাই রয়েছে তখনকার সময়ের একটি রেডিও। তার পাশেই রয়েছে কাঠের আলমারি, যার মধ্যে রয়েছে অনেক রকমের বই। এছাড়াও ঘরের মধ্যে রয়েছে বেশ কিছু ফটো। এরপরে যেই ঘরটি দেখার জন্য চলেছি, এটি হলো চিকিৎসা ঘর। এই ঘরটির মধ্যে লেখক গরিব দুঃখী মানুষদের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। চিকিৎসা ঘরের পাশেই রয়েছে ঠাকুর ঘর। এখানে লক্ষ্মীনারায়ণ ঠাকুর দেখা যাচ্ছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এই ঠাকুরটি দিয়েছিলেন চিত্তরঞ্জন দাস। ব্রিটিশ পুলিশের কাছে তিনি যখন অ্যারেস্ট হন, তখন তিনি তার বাড়ির ঠাকুরটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে দিয়েছিলেন। এখনো পর্যন্ত এই ঠাকুরটির নিত্য পূজা হয়ে থাকে। সামনে এখন যেই খাঁচাটা দেখছেন, এখানে আগে ময়ূর থাকতো। তিনি এই খাঁচাটার মধ্যে ময়ূরও পুষে রেখেছিলেন।
এখন যেহেতু ময়ূর পুষে রাখার কোনো পারমিশন নেই, তাই এখন আর এখানে ময়ূর রাখা হয় না। এবারে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠবো। এটা কত সুন্দর দেখুন। দোতলা বাড়ি, ওপরে রয়েছে টালির চাল দেওয়া, আর তার পাশেই সাইড দিয়ে রয়েছে লোহার রেলিং। লেখক 1926 থেকে 1938 সাল পর্যন্ত এই বাড়িতেই ছিলেন। এখানে একটি খাঁচাও দেখা যাচ্ছে, যার মধ্যে দেখা যাচ্ছে পাখি। অনেকগুলোই পাখি রয়েছে এখানে। এই খাঁচাটার পাশেই রয়েছে এই ঘরটি। এই ঘরটির মধ্যে লেখক থাকতেন। এটাই ছিল লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শোয়ার ঘর। ঘরের মধ্যে খাট, ড্রেসিং টেবিল, আলমারি, তার সঙ্গে তার ব্যবহৃত বেশ কিছু জিনিস এখানে দেখা যাচ্ছে। লেখকের ঘরের পরে রয়েছে তার স্ত্রীর ঘর। এখন যেই ঘরটিকে দেখছেন, এই ঘরটির মধ্যে লেখকের স্ত্রী থাকতেন। এবারে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। সিঁড়ি দিয়ে নামলে আপনারা এই জায়গাটি দেখতে পাবেন। সিঁড়ি থেকে নিচে নামলে এইদিকে একটি দরজা রয়েছে। এই বাড়িতে বিপ্লবীরা যখন আলোচনা করতেন এবং ব্রিটিশ পুলিশরা যখন চলে আসতেন, তখন বিপ্লবীরা এই রাস্তা দিয়ে চলে যেতেন। তখনকার সময়ে এটি একটি গোপন দরজা ছিল। এখন আপনারা যেই ঘরটিকে দেখতে পাচ্ছেন, টিনের চাল দেওয়া, এই ঘরটি তখনকার সময়ে ধানের গোলা হিসাবে ব্যবহার করা হতো। এই টিনের ঘরটির পেছন দিকে যেই টালির ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটিকে তখনকার দিনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠাকুরঘর হিসাবে ব্যবহার করতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস, দেনা পাওনা, দত্ত প্রমুখ রচনার ধারাবাহিক এই বাড়ি থাকাকালীন প্রকাশিত হয়েছিল। এখন যেই পেয়ারা গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পেয়ারা গাছের একদম গোড়ার দিকে রয়েছে আরেকটি পুরাতন পেয়ারা গাছ। ওই পেয়ারা গাছটা ছিল লেখকের আমলের। তার লেখা রামের সুমতি গল্পে ওই পেয়ারা গাছটারই উল্লেখ করা রয়েছে। ওই পেয়ারা গাছটার ডালপালা এতটাই বড় হয়ে গিয়েছিল যে এই জিনিসটার সাহায্যে পেয়ারা গাছটাকে সাপোর্ট দিয়ে রাখা হতো। একদিনের ঘোরার জন্য দেউলটিতে এই শরৎকুটির একটি দুর্দান্ত জায়গা। এই দিকটাই রয়েছে সমাধিস্থল, তো আপনাদেরকে দেখাই দেখুন। বাড়ির এক প্রান্তে রয়েছে সমাধিস্থল, যেখানে রয়েছে 3টে সমাধি। প্রথম যেই সমাধিটি দেখা যাচ্ছে, স্বামী বেদানন্দের সমাধি। এটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাইয়ের সমাধি। এবং তার পাশেই রয়েছে উপন্যাস সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধিস্থল। আর এই সমাধিস্থলের একদম সামনেই রয়েছে হিরণ্যময়ী দেবীর সমাধিস্থল। এটি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে রয়েছে এই পুকুরটি। এখন আপনারা সামনের দিকে যেই পুকুরটিকে দেখছেন, এই পুকুরটি তখনকার সময়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্যবহার করতেন। এই পুকুরটির একটি মজাদার কাহিনীও রয়েছে। এই পুকুরটির মধ্যে 2টো মাছ ছিল যারা লেখকের কথা শুনতে। একজনের নাম কার্তিক, একজনের নাম গণেশ, এবং মাছ দুটোর নাকে সোনার নথ পরানো ছিল। লেখক খাবার দেওয়ার সময় কার্তিককে ডাকলে কার্তিক আসতো এবং গণেশকে ডাকলে গণেশ আসতো। এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি এখানকার টাইমিংটি কি রয়েছে। এখানকার টাইমিংটা কি রয়েছে যদি একটু বলেন। এখানকার খোলার টাইমিং হচ্ছে গরমকালে হচ্ছে 10টা থেকে 12টা, 1টা থেকে 2:30, 4টে থেকে 5:45। আর শীতকালের টাইমিংটা হচ্ছে 10টা থেকে 12টা সকাল, 1টা থেকে 2:30 দুপুর, আর বিকালে হচ্ছে 3:30 থেকে 5:15। আচ্ছা দাদা, সময় দেখতে আপনারা আসবেন। ঠিক আছে দাদা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পেছন দিক দিয়েই রয়েছে এই রাস্তাটি, যেই রাস্তাটি চলে যাচ্ছে রূপনারায়ণ নদীর তীরে। দুধারে সবুজ গাছপালা, তার মাঝখান দিয়ে ঢালাই রাস্তা। কত সুন্দর লাগছে দেখুন শুধু। মাত্র 1 মিনিট পায়ে হেঁটে আসার পর সামনেই দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী। নদীর পাড়েতে এরকম বসার জন্য সিটও করা রয়েছে। আপনারা এখানে আসলে নদীর ধারে বসেও সময় কাটাতে পারবেন। কাছ থেকে দেখতেই পাচ্ছেন নদীটা কতটা বিশাল। আর এখন যেহেতু বর্ষাকাল পড়ছে, তাই নদীর চেহারা আস্তে আস্তে বদলাচ্ছে। বর্ষাকালে এই নদী ভয়ঙ্কর রূপ নেয়। পিকনিকের জন্য দারুণ জায়গা এটি। পাশে নদী, এরকম একটি শান্ত পরিবেশ, তার সঙ্গে গাছপালা, দারুণ জায়গা।
এবং ভরা কটালের সময় এখন নদীর জল দেখছেন নিচে পর্যন্ত রয়েছে, তখন এই ওপর পর্যন্ত পুরো ভরে যায়। আবার মরা কটালের সময় জল আবার নিচে চলে যায়। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।